সমাজতন্ত্রের কারণে কিউবায় অসাধারণ যা কিছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি যথারীতি আমি এস.জে. রতন। আপনাদের জন্য আজকের আয়োজনে থাকছে কিউবার সমাজতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ। এখনও যেন বিপ্লবী এক সাহসী নাম, কিউবার ফিদেল কাস্ত্রো। ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্রকে তিনি নেতৃত্ব দিয়ে বিপ্লব এনে দিয়েছিলেন। সেই দেশের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অর্ধ শতাব্দীব্যাপী সময়ে তিনি প্রধান ভূমিকা রেখেছেন। ৯০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার প্রয়াণে কেঁদেছে সে দেশের আপামর জনগণ। নিঃসন্দেহে তিনি ছিলেন কিউবার জনগণের অতি প্রিয় নেতা, একান্তই আপনজন। শুধু কি তাই, তিনি তার ছোট্ট সেই দেশটি ছাপিয়ে পরিচিতি পেয়েছিলেন বিশ্বময়। তার বিশ্বাস ও সমাজতান্ত্রিক মূল্যবোধের প্রভাব ছড়িয়ে গেছে বিশ্বের আনাচে কানাচে। সোভিয়েত ইউনিয়ন ছিল এক বিশাল দেশ, যা পরবর্তী সময়ে পরাশক্তিতে পরিণত হয়েছিল। তাই রুশ বিপ্লব ও সমাজতান্ত্রিক সোভিয়েত বিশ্ব ইতিহাসকে দারুণভাবে প্রভাবিত করেছিল। মানব মুক্তির নতুন যুগের অভ্যুদয় ঘটিয়েছিল। জনসংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ দেশ চীনের বিপ্লব পৃথিবীর ভারসাম্য পাল্টে দিয়েছিল, শোষিত মানুষের অনুকূলে ও সাম্রাজ্যবাদের প্রতিকূলে। ভিয়েতনাম একটি ছোট দেশ হলেও সুদীর্ঘকালের যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যবাদকে পরাজিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। বহুদিন পর্যন্ত পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ ভিয়েতনাম সিনড্রোমে ভুগেছিল। কিন্তু কিউবা এমন কি করেছিল যা পৃথিবীকে আলোড়িত করতে পারে? সম্মানের দিক দিয়ে দরিদ্র দেশ, ছোট দ্বীপ দেশ কিউবা পৃথিবীর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে না, যা পারছে চীন। বিশ্ব রাজনীতিতেও তেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা রাখে না। তেমন অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা তার একেবারেই নেই। তাহলে কিউবা, বিশেষ করে কিউবার নেতা ফিদেল, কিভাবে পৃথিবীর জনগণকে আকৃষ্ট করছেন, আর কেনই বা মার্কিন প্রশাসন তাকে এত ভয় করে? ভয় করে বলেই তো ফিদেল কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করেছিল CIA, কিন্তু ব্যর্থ হয়েছে। কিউবার জোরটাই বা কোথায়? আসলে সে জোর হলো আদর্শের জোর। সাম্রাজ্যবাদ ফিদেলের ও কিউবার সামরিক ও অর্থনৈতিক শক্তিকে ভয় পায় না, পাওয়ার কথাও নয়। ভয় পায় ফিদেল ও তার দ্বারা অনুপ্রাণিত জনগণের দৃঢ় চিত্ত আদর্শের তেজকে। সে আদর্শ হল মুক্তির আদর্শ। এই আদর্শের কারণেই ফিদেল সারা দুনিয়ায় নিপীড়িত মুক্তিকামী মানুষের কাছে প্রেরণার উৎস। আর ঠিক এটাই হলো মার্কিন প্রশাসনের ভয়ের কারণ। বিশেষ করে সেই মুক্তির আদর্শের উজ্জ্বল দীপশিখা যদি একেবারে নাকের ডগার ওপর ৯০ মাইলের মধ্যে জ্বলতে থাকে, তাহলে সাম্রাজ্যবাদী শাসকদের বাড়তি উৎকণ্ঠা ও ভীতির কারণ থাকে বইকি। কিউবার জনগণ ও কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬১ এর শিক্ষার পর তাদের দেশ আক্রমণের আর ন্যূনতম চেষ্টাও করবে না। আক্রমণের ইচ্ছে জাগলে আমেরিকা তো পারমাণবিক বোমা নিক্ষেপেরই চিন্তা করে সবসময়। এক্ষেত্রে তারা তা করবে না, কারণ পারমাণবিক বোমার বিষক্রিয়া বা রেডিয়েশন ৯০ মাইল দূরের মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। সামরিক অভিযান চালানো হলে কিউবার মাটিতে প্রথম পদক্ষেপ নেয়ার আগেই মিলিয়ন মিলিয়ন মার্কিন সৈন্য মারা পড়ারও সম্ভাবনা থাকবে। মার্কিন সমর বিশেষজ্ঞরাও তাই মনে করেন। একটা ছোট্ট দেশ, অথচ তার এত শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৫০ বছর ধরে কিউবার বিরুদ্ধে অবরোধ রেখেছিল। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পরও এখনও অবরোধ উঠে যায়নি। তবু কিউবার সমাজতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থেকেছে। ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর কিউবা গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল। চীন, ভিয়েতনাম ইতোমধ্যে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছিল। পুঁজিবাদী উৎপাদনকে খানিকটা অনুমোদন করেছিল, কিন্তু ফিদেল তাতে সম্মত হননি। অথচ কিউবার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে।
প্রধান রপ্তানি দ্রব্য চিনির বাজার সংকুচিত হয়ে পড়ে এবং দামও কমে যায়। চরম পেট্রোল সংকট দেখা দেয়। তার উপর মার্কিন অবরোধ তো আছেই। সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর রেশনিং ব্যবস্থার মাধ্যমে কয়েক বছরের মধ্যে ফিদেল এই অবস্থাকে সার্থকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। 1962 সালে মার্কিন প্রেসিডেন্ট কেনেডি কিউবার ওপর অবরোধ আরোপ করলে 70 ও 80 দশকে কিউবা বাণিজ্য ও বিনিয়োগের জন্য ব্যাপক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে সোভিয়েত রাশিয়ার ওপর। সোভিয়েত ইউনিয়ন তখন দেশটিকে নানা সুবিধাও দিয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবা আর সে সুবিধা পায়নি। এমনকি সাবেক কমিকনভুক্ত দেশগুলো 1990-এর দশকে যে সুবিধা পেয়েছে তারা সেটাও পায়নি। ফলে কিউবাকে অনেক ঝড় ঝঞ্ঝা সহ্য করতে হয়েছে। এরপর তারা দেশে কিছু সংস্কার আনে, বেসরকারি খাতকেও তারা কিছুটা উৎসাহিত করে, বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যক্তিদের দেশে ফেরার সুযোগ দেয়, আবার তাদের কাছ থেকে কর আদায়ের ব্যাপারেও সচেষ্ট হয়। এ সময় দেশটি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক গুরুত্ব আরোপ করে। ফলে দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও তাদের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলের জন্য আলোকবর্তিকা হয়ে আছে। এ থেকে বোঝা যায় বৈপরীত্য ও সমস্যা থাকলেও রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নয়ন মডেলের মধ্যেও বাজার ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা যায়। আর সেক্ষেত্রে রাষ্ট্রকে সব নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে তেমনটি মোটেই জরুরি নয়, অথবা পুঁজিবাদের পথে হাঁটতে হবে সে কথাটিও স্বতঃসিদ্ধ নয়। এই ঘটনা প্রবাহগুলো প্রমাণ করে ফিদেল কাস্ত্রোর অসাধারণ মনোবল, বাস্তব বুদ্ধি, আদর্শের প্রতি দৃঢ়তা, সাহস, প্রজ্ঞা ও অসামান্য নেতৃত্বের গুণাবলীর বিষয়টি। ফিদেল কাস্ত্রো একটু ব্যতিক্রম ধর্মী বিপ্লবী নেতা। তার নেতৃত্বে কিউবার বিপ্লব ঐতিহ্যগত কমিউনিস্ট আন্দোলনের ধারা অনুসরণ করেনি। বস্তুত তিনি শুরু করেছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক বিপ্লবী হিসেবে। বিপ্লবের পর তিনি মার্ক্সবাদী হয়ে ওঠেন এবং নতুন করে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পরিবর্তনমূলক বা ক্রান্তিকালীন অর্থনীতির মধ্য দিয়ে যাওয়া দেশগুলো থেকে একটি জায়গায় পুরোপুরি বিপরীত অবস্থানে দেখা যায় কিউবাকে। 1990 সালের শুরুর দিকে এসব জায়গায় যখন বেকার সমস্যা 20% পৌঁছে, কিউবা তখনও কর্মসংস্থান আর সমাজ কল্যাণ বজায় রাখার ও সব মৌলিক চাহিদা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছিল। কিউবাতে যেখানে আনুষ্ঠানিকভাবে শতকরা 98% কর্মীর নিয়োগকর্তা হচ্ছে সরকার, সেখানে কর্মসংস্থানের সংখ্যা 1990 থেকে 93-এ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 40,000। কিউবার অর্থনীতি 1/3 কমে যাওয়ার পরও সরকারি হিসাবে বেকারত্বের হার 5.4% থেকে কমে 4.3% নেমে আসে। এ সময় রাষ্ট্র বিনিয়োগ প্রকল্পগুলো বাতিল করে, জ্বালানি বন্টন কমায়, গণপরিবহন কমিয়ে আনে, সাপ্তাহিক কর্মদিবস কমিয়ে দেয় 5.5 দিন থেকে 5 দিন। এমনকি তারা অনেক কারখানায় বন্ধ করে দেয়, আর চালালেও একেবারে অল্প সময়ের জন্য তা খোলা রাখে। 1991 সালের এপ্রিলে শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় থেকে ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়। এই ডিক্রিতে শর্ত দেওয়া হয়, কাঁচামালের অভাবে যেসব কর্মীকে বসিয়ে রাখা হয়েছিল তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আগের বেতনের 2/3 দেওয়া হবে। শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যে অতিরিক্ত টাকা ব্যয় হতো বেকার ভাতার তুলনায় তা ছিল তুলনামূলকভাবে কম। 1990 সালের প্রথম দিকে চরম অভাব সত্ত্বেও খাদ্যের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। একোপিও নামের সরকারি বিতরণ সংস্থা কিউবার খামার ও আমদানি গুদাম থেকে খাদ্য সংগ্রহ করত। এসব খাদ্য তারা খাদ্য রেশনিং পদ্ধতি সহ অন্যান্য মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিত। ভিয়াস সোশিয়ালাইসের মাধ্যমে কর্মক্ষেত্রে, স্কুলে ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে কিংবা ভর্তুকিতে খাবার সরবরাহ করা হতো। রেশনিং পদ্ধতিতে নির্ধারিত মূল্যের কারণেই খাদ্যের মৌলিক চাহিদা মেটানোর মাসিক মাথাপিছু খরচ 40 পেসো, মাথাপিছু মাসিক সর্বনিম্ন সামাজিক নিরাপত্তা ভাতা 85 পেসোর নিচে রাখা সম্ভব ছিল। এই সংকটের শুরুর দিকেই রাষ্ট্র পরিচালিত যে দোকানগুলোতে বাজার মূল্যের কাছাকাছি দামে রেশন বহির্ভূত খাদ্যদ্রব্য বিক্রি করা হতো সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এই খাদ্য প্রকল্প জমি চাষে পশু ব্যবহার, জৈবিক সার, জৈব কীটনাশকের ব্যবহার এবং প্রান্তীয় জমি চাষাবাদে স্থানীয়ভাবে স্বতঃপ্রণোদিত আর ছোট মাত্রার পরীক্ষামূলক কার্যক্রমে উৎসাহ দিয়েছে।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যেখানে তাদের স্থপতি ও নেতাদের বিভিন্ন মনুমেন্ট থাকতে দেখা যায়, ফিদেল কাস্ত্রো জীবিত থাকতে সেখানে কোনো রাস্তা, বাড়ি বা কোনো কিছুতেই ফিদেলের নামে কিছু ছিল না। সাধারণত রাস্তায় ফিদেলের কোনো মূর্তি বা ছবি শোভা পায়নি। যার ছবি জনগণের হৃদয়ে, তার ছবি বাইরে প্রদর্শন করার কোনো দরকার মনে করেনি সে দেশের জনগণ। বিমানবন্দর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, হোসে মার্তির নামে, যিনি ছিলেন স্পেনীয় উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রামের নেতা, ঐতিহাসিক পুরুষ। বিপ্লবের পরপরই ফিদেল ও অন্য বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন জীবিত কোনো ব্যক্তির নামে কোনো রাস্তা বা স্থাপনার নামকরণ হবে না। কিউবায় নির্বাচনে কমিউনিস্ট পার্টি কোনো মনোনয়ন দেয় না। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের পোস্টার, লিফলেট ও বক্তব্য নির্বাচন কমিশন ছেপে দেয় ও বিতরণের ব্যবস্থা করে। তারাই প্রার্থীদের একত্রে সভা ও বিতর্কের আয়োজন করে। সেই দেশে প্রতি 6 মাসে প্রার্থীকে জনগণের মুখোমুখি হতে হয় এবং আস্থা ভোট নিতে হয়। জনগণ ইচ্ছে করলে প্রার্থী প্রত্যাহারও করতে পারেন। কিউবার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা অন্য সব সমাজতান্ত্রিক দেশের মতো হলেও তাদের স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য ফাইল আছে, প্রতি 6 মাসে তা আপডেট করা হয় এবং চিকিৎসা সেবার ওষুধ, অপারেশন সবটাই রাষ্ট্রীয় খরচে। ফিদেল গোটা লাতিন আমেরিকাকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিদেলকে আমরা পাশে পেয়েছি। আফ্রিকা মহাদেশে কিউবা গেরিলা যোদ্ধা যেমন পাঠিয়েছিল, তেমনি পাঠিয়েছিল বিপুল সংখ্যক চিকিৎসক। অ্যাঙ্গোলায় কিউবা সরাসরি সাম্রাজ্যবাদ ও বর্ণবাদী তখনকার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু তার আগেও কঙ্গোতে লুমুম্বার বাহিনীর পক্ষে যুদ্ধ করতে গিয়েছিলেন ফিদেলের সহযোদ্ধা চে গুয়েভারা ও পার্টির আরেক নেতা হোসে রিস্কেত। 1990 সালে তিনি ছিলেন কিউবার কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরোর সদস্য ও আন্তর্জাতিক বিভাগের দায়িত্বে। কঙ্গোর লুমুম্বার বাহিনীর পক্ষে যুদ্ধ করায় এটা বিপ্লব রপ্তানি বলা যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেছিলেন, কিউবার 40% মানুষ কৃষ্ণবর্ণের। তাদের পূর্বপুরুষদের সাম্রাজ্যবাদ আফ্রিকা থেকে গলায় পায়ে শিকল বেঁধে এই মহাদেশে এনেছিল। আমরা যখন আফ্রিকায় যাই তখন আমরা আমাদের আফ্রিকান রক্তের ডাকে সাড়া দেই। একে বিপ্লবের রপ্তানি বলা যায় না। হাভানার রাস্তায় রাস্তায় বিলবোর্ডে স্লোগান লেখা রয়েছে, নিজের দেশের জনগণের মুক্তির জন্য সংগ্রাম করা মহৎ, আর অন্য দেশের নিপীড়িত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করা মহত্তর। এই হলো কিউবা এবং তাদের নেতা ফিদেল কাস্ত্রো। সবার থেকে একেবারেই ভিন্ন। কিউবার বিপ্লবও প্রথাগত কমিউনিস্ট ধারায় হয়নি। এমনকি ফিদেল নিজেও প্রথম দিকে কমিউনিস্ট ছিলেন না। তিনি ছিলেন জাতীয়তাবাদী বিপ্লবী গণতন্ত্রী। তার সংগ্রামের পদ্ধতিও ছিল ভিন্ন ধরনের, কিছুটা হঠকারী মনে হতে পারে। 1953 সালে মানকাড়া দুর্গ আক্রমণ ও পরে 1958 সালে মেক্সিকো থেকে ছোট এক জাহাজে গ্রানাডায় করে কিউবায় অবতরণ, সবটাই দারুণ রকম রোম্যান্টিক বিপ্লবীপনা মনে হতে পারে। কিন্তু মানকাড়া আক্রমণ ব্যর্থ হওয়ার পর মেক্সিকো থেকে অভিযান প্রথম পর্যায়ে অসফল হলেও কৃষক জনতার ওপর নির্ভর করে সশস্ত্র গেরিলা যুদ্ধ সফল হয়েছিল। বিপ্লব জয়যুক্ত হয়েছিল। এই সাফল্যের প্রধান কারণ ফিদেল ও তার বিপ্লবী সঙ্গীদের অদম্য ইচ্ছাশক্তি, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। বিপ্লবী উদ্যম ও বাস্তববোধ দুটো একই সঙ্গে ছিল ফিদেলের মধ্যে, তাই তার পক্ষে সম্ভব হয়েছে বিপ্লবকে জয়যুক্ত করা। মার্কিন আক্রমণ, ষড়যন্ত্র ও অবরোধকে মোকাবেলা করে সমাজতন্ত্রের অগ্রাভিযানকে অব্যাহত রাখা এবং সোভিয়েত বিপর্যয়ের পরবর্তী সময়ে কিউবার সমাজতন্ত্রকে রক্ষা করা। সমাজতন্ত্র ভাবনা সেই যুগে কোনো সুখের ভাবনা ছিল না। সমাজ এই সমতাবাদী ভাবনাকে তখনও গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি। সেই চ্যালেঞ্জের দিনের কথা উঠে এসেছে ফিদেলের ভাবনায়। তিনি বলেছেন, সমাজতন্ত্র বা সাম্যবাদকে তখন মানবজাতির জন্য অভিশাপ হিসেবে প্রচার করা হতো। ছোটবেলা থেকেই সবাই শুনত যে সমাজতন্ত্র ঘর বাড়ি সহ ব্যক্তিগত যা কিছু আছে সব কেড়ে নেয়। কৃষকদের নিজের জমি আর নিজের থাকে না, তারা পরিবার ভেঙে দেয়, এমন আরও নানা কিছু। মার্ক্সের সময় বলা হতো কমিউনিস্টরা মেয়েদের যৌথ সম্পত্তিতে পরিণত করে। এভাবে বিভিন্ন সময়েই মানুষকে কলুষিত করার জন্যই অদ্ভুত সব বিষয় তারা আবিষ্কার করেছে। কিউবাতেও বহু মানুষ কমিউনিজমের বিরোধী ছিল। তারা ঠিক জানতই না কমিউনিজম ব্যাপারটা আসলে কি। কিন্তু আমি দেখতাম মানুষ অন্যায়, অত্যাচার, অসাম্য আর প্রচণ্ড দারিদ্র্যে ভুগছে। এই ভোগ শুধু বৈষয়িক অর্থে নয়, আত্মিক অর্থেও। একজন কষ্ট পাচ্ছে শুধু সেজন্য নয় যে তার প্রয়োজনীয় 3000 ক্যালোরির বদলে সে পাচ্ছে মাত্র 1500 ক্যালোরি।
মানুষের আরও অন্যরকম কষ্ট রয়েছে, সেটা সামাজিক বৈষম্যের কষ্ট। এই কষ্ট মানুষকে ক্রমাগত হীন, ক্ষুদ্র করে তোলে। সে ভাবতে থাকে সে কিছু নয়, সে সমাজের জন্য প্রয়োজনীয় নয়, তার যে কোনো অস্তিত্বই নেই। সেই সঙ্গে আমি এও লক্ষ্য করি, সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, অসন্তুষ্ট। সমস্যার সঠিক ব্যাখ্যা তাদের কাছে নেই, তারা বিভ্রান্ত। ফিদেল আজ সশরীরে উপস্থিত নেই, কিন্তু তার কাজ ও আদর্শ শুধু কিউবার জনগণকেই নয়, দুনিয়ার মুক্তিকামী মানুষকে প্রেরণা যোগাবে যুগ যুগ ধরে। প্রিয় দর্শক, ইতি টানছি আজকের মতো। শুভ কামনা নিরন্তর।